এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর বিএসটিডির ফার্স্ট পার্ট, মানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এখানে আমরা আগের দিনই আলোচনা করছিলাম এর দ্বিতীয় টপিক ব্যবস্থাপনার নীতি বা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট নিয়ে। আজকে আমরা করব তার থার্ড পার্ট। আগের দিন আমরা জেনেছিলাম ম্যানেজমেন্টে টেলরের কন্ট্রিবিউশন নিয়ে। আজকে আমরা জানতে চলেছি হেনরি ফেয়লকে নিয়ে। লাইফ টাইম 1841 টু 1925 ফ্রেঞ্চ ন্যাশনাল। হেনরি ফেয়লের সময়কাল ছিল 1841 থেকে 1925 সাল পর্যন্ত এবং তিনি একজন ফ্রেঞ্চ পার্সোনালিটি ছিলেন। এডুকেশন, গ্র্যাজুয়েটেড ফ্রম মাইনিং একাডেমি ইন 1860। তিনি মাইনিং একাডেমি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন 1860 সালে। Profession, mining engineer and management theorist. Position held, started working at a mining company and ultimately acting as its managing director from 1888 to 1918. মানে তিনি ওই মাইনিং কোম্পানিতে কাজ শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সেখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন, যার সময়কাল 1888 থেকে 1918 সাল পর্যন্ত। Writing, his book Administration Industrially et General published in 1970, মানে তার যে লেখা বই সেটা পাবলিশ হয়েছিল 1917 সালে। It was published in English as General and Industrial Management. এর ইংলিশ ভার্সনের নাম ছিল জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইন 1949 এবং সেটা পাবলিশ হয়েছিল 1949 সালে। And is widely considered a foundational work in classical management theory, এবং তিনি বিস্তীর্ণভাবে কাজ করে গেছেন ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরির ফাউন্ডেশনাল মানে বেসিক কাজকর্মর দিক থেকে। কন্ট্রিবিউশন, propounded 14 management principles which are administrative in nature. For his contribution he is also known as father of general management. তিনি ব্যবস্থাপনার 14টা নীতির প্রবর্তক এবং তার এই 14টা নীতিতে প্রবর্তনের জন্য তাকে ফাদার অফ জেনারেল ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে। এখানে কিন্তু কয়েকটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে। প্রথমত তার বইয়ের নাম কি, দুটো বইয়ের নাম এবং দুটো বইয়ের পাবলিকেশনের টাইম কিন্তু অবশ্যই মনে রাখবে। তার কন্ট্রিবিউশন কোথায় আছে সেটা মনে রাখবে এবং তার 14টা নীতির জন্য তাকে কি নামে ডাকা হয়, মানে ফাদার অফ জেনারেল ম্যানেজমেন্ট, এটাও কিন্তু এমসিকিউয়ে তোমাদের বহুবার এসছে, সুতরাং এটাও কিন্তু ভালো করে পড়বে। এবার আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের আবির্ভাব কিন্তু ঘটেছিল এই ফেয়লের হাত ধরেই। চলো দেখে নিই অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট কি বলছে। aims at analyzing the process, identifying principles and building management theory. অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি কোনো প্রসেসকে প্রপার ওয়েতে অ্যানালাইজ করা, তার জন্য বিভিন্ন নীতি নির্ধারণ করা এবং শেষ পর্যন্ত এগুলোর ওপর বেস করে কোনো ম্যানেজমেন্ট থিওরিকে ডেভেলপ করা। কনসার্নড উইথ দ্য এন্টায়ার রেঞ্জ অফ ম্যানেজেরিয়াল পারফরমেন্স, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ম্যানেজমেন্টটা সেটা ফোকাস করেছিল একটা বিস্তীর্ণ এরিয়াকে যেখানে ম্যানেজেরিয়াল পারফরমেন্সগুলো হয়ে থাকে। আইডেন্টিফাইড সার্টেন ওয়েল ডিফাইন্ড ইন্টাররিলেটেড ফাংশনস অফ ম্যানেজমেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টই দেখিয়েছিল যে ব্যবস্থাপনার যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেগুলো পরস্পরের ওপর নির্ভরশীল এবং সেগুলোর প্রপারলি কিভাবে কাজ করে সেটাও জানা গেছিল। ডেভেলপ সার্টেন প্রিন্সিপালস দ্যাট সার্ভ অ্যাজ গাইড টু ম্যানেজার্স, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টে প্রথমে বিভিন্ন নীতির নির্ধারণ করা হয়েছিল যেগুলো ম্যানেজারদের গাইড হিসেবে কাজ করেছিল। রিগার্ডস ম্যানেজমেন্ট অ্যাজ আ ইউনিভার্সাল প্রসেস রিগার্ডলেস অফ দ্য টাইপ অফ দ্য এন্টারপ্রাইজ। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টেই প্রথম ব্যবস্থাপনাকে সার্বজনীন হিসাবে স্বীকৃতি দিয়েছিল, যেটা শুধুমাত্র কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সমস্ত রকমের অর্গানাইজেশন, এন্টারপ্রাইজ, হাউসহোল্ড সব জায়গায় কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য।
Functions and principles of management have universal applicability. ব্যবস্থাপনার যে বিভিন্ন ফাংশনস মানে কার্যগুলো রয়েছে এবং সেগুলো যে নীতিগুলোর ওপর নির্ভর করে গড়ে উঠেছে সেগুলোও কিন্তু সর্বজন গ্রাহ্য। Both knowledge and experience are essential for the success of managerial practice. নলেজের যেমন দরকার আছে সেরকম যারা ম্যানেজমেন্টে থাকবেন তাদের এক্সপিরিয়েন্সও ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোনো ম্যানেজেরিয়াল প্র্যাকটিসকে এফেক্টিভ ওয়েতে গড়ে তুলতে। Fayol translated his long administrative experience into practical guidelines meant for the successful manager and conceptualized the essence of management. ফেয়ল তার দীর্ঘ কর্মজীবনে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্সেসগুলো পেয়েছিলেন সেগুলোকে মাধ্যমেই তিনি তার প্রিন্সিপালসগুলো গড়ে তুলেছিলেন যেগুলো সাকসেসফুল ম্যানেজারদের গাইড হিসেবে কাজ করেছিল। শুধু তাই নয়, তিনি ম্যানেজমেন্টের কনসেপ্ট যেটা ছিল সেটাকে আরও অনেক ব্রডার সেন্সে নিয়ে গিয়ে দেখাতে চেয়েছিলেন। এবার আমরা চলে যাব এই চ্যাপ্টারে সবথেকে ইম্পর্ট্যান্ট টপিকে, ফেয়লস প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এই 14টা প্রিন্সিপালস থেকে কিন্তু এমসিকিউও আসে, তাই প্রত্যেকটার হেডিং মনে রাখবে। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এর সাথে সাথে কিন্তু এলএকিউও আসবে। এলএকিউতেও কিন্তু ফেয়লের প্রিন্সিপালসগুলো ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করি ফেয়লসের প্রিন্সিপালস। ডিভিশন অফ ওয়ার্ক। ফেয়ল প্রথম বলেছিলেন যে কোনো একটা কাজকে সুষ্ঠুভাবে এবং এফেক্টিভলি করবার জন্য সমগ্র কাজকে একসঙ্গে করবার দরকার পড়ে না। তা সেখানে কি করতে হয়, কাজগুলোকে বিভিন্ন ভাগে ছোট ভাগে ভাগ করে দিতে হয় যাতে প্রত্যেকটা ভাগের দায়িত্ব অন্য আরেকজনের ওপর থেকে থাকে। এই মাধ্যমে কি হয়, কোনো একজন কর্মী সে একই কাজ দীর্ঘদিন ধরে করার ফলে সেখান থেকে অনেক বেশি এফিশিয়েন্ট হতে পারে। সে যত এফিশিয়েন্ট হবে তত অর্গানাইজেশনের ওয়েস্টেজ মিনিমাম হবে, অ্যাজ এ রেজাল্ট প্রোডাক্টিভিটি অনেক হাই হবে। নেক্সট, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথরিটি বলতে বোঝায় কোনো জিনিসের রাইটকে, সাধারণভাবে কোনো অর্ডার দেওয়ার রাইটকে আমরা অথরিটি বলে থাকি। তার সাথে অথরিটি বলতে আমরা পাওয়ারকেও বুঝি, যেই পাওয়ারটার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান চলতে পারে। আর রেসপন্সিবিলিটি বলতে বোঝায় অব্লিগেশন। কিসের অব্লিগেশন? কোনো কাজকে প্রপার ওয়েতে করার অব্লিগেশন। তাই একটা কর্মীকে যখন কোনো কাজ অ্যাসাইন করা হবে তখন তার সেই অব্লিগেশনটা তৈরি হওয়া জরুরি, মানে তার সেই কাজের রেসপন্সিবিলিটি থাকাটা জরুরি। কিন্তু শুধুমাত্র রেসপন্সিবিলিটি দিলেই একটা প্রতিষ্ঠানের কর্মীরা ঠিক মতন কাজ করতে পারে না, তার জন্য তাদের চাই প্রপার অথরিটি। কিন্তু এখানে মনে রাখা দরকার রেসপন্সিবিলিটি এবং অথরিটি যেন পরস্পরের ওপর নির্ভরশীল হয়, কারণ অথরিটি যদি রেসপন্সিবিলিটির থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পাওয়ারের মিসইউজ করার একটা চান্স থাকে। আবার অথরিটি যদি রেসপন্সিবিলিটির থেকে কম হয়ে যায় তাহলে কার্যক্ষেত্রে কোনো রকম অসুবিধার দেখা দিলে বা সম্মুখীন হলে সেই কাজকর্মগুলো ঠিক মতন করা সম্ভব হয়ে পড়ে না। তাই ফেয়ল বলেছিলেন কোনো কর্মীকে যখন কোনো কাজের জন্য অ্যাসাইন করা হবে তখন তাদের প্রপার রেসপন্সিবিলিটি দিতে হবে এবং সেই রেসপন্সিবিলিটি ফুলফিল করবার জন্য যতটা অথরিটি দেওয়া সম্ভব ততটাই কিন্তু দিতে হবে। নেক্সট ওয়ান ইজ ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে বোঝায় ওবিডিয়েন্সকে বা রেসপেক্ট পাওয়ারকে। ডিসিপ্লিন একটা এসেনশিয়াল কম্পোনেন্ট যেটা অর্গানাইজেশনকে স্মুথ ওয়েতে রান করতে সাহায্য করে। ডিসিপ্লিন ছাড়া কোনো বিজনেস অর্গানাইজেশন কিন্তু ঠিক মতন চলতে পারবে না। এছাড়াও ক্ল্যারিটি অফ রুলস, গুড সুপারভিশন আর বিল্ট ইন সিস্টেম অফ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টকে ডিসিপ্লিনের পার্ট হিসেবেই ধরা হয়। নেক্সট হচ্ছে ইউনিটি অফ কমান্ড। এই প্রিন্সিপাল বলছে কোনো একজন সাবঅর্ডিনেট যখন কোনো অর্ডার রিসিভ করবে সেটা অবশ্যই যেন একজন সুপিরিয়রের কাছ থেকেই রিসিভ করে, কারণ সাবঅর্ডিনেট যদি একের বেশি সুপিরিয়রের কাছ থেকে কোনো অর্ডার পেয়ে থাকে তখন সে তাতে মিসগাইডেড হয়ে পড়বে, তখন তার মাল্টিপল কমান্ড তার মধ্যে কনফিউশন সৃষ্টি করবে যাতে অর্গানাইজেশনে ক্যাওস হবে। সেই জন্য এটা বোঝা প্রচণ্ডভাবে দরকার যে কোনো একটা কাজ আসার জন্য একজন সুপিরিয়রের থেকেই কমান্ড আসতে হবে একজন সাবঅর্ডিনেটের কাছে।
নেক্সট হচ্ছে ইউনিটি অফ ডাইরেকশান। এই প্রিন্সিপালস বলছে যে একটা প্ল্যান অ্যালট করা হবে যেটা একটা গ্রুপ অ্যাক্টিভিটিকে ডিরেক্ট করবে এবং সেই গ্রুপ অ্যাক্টিভিটির অবজেক্টিভটা যেন সেম হয়। যদি আমরা অন্যভাবে বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা গ্রুপ অ্যাক্টিভিটি যাদের সেম অবজেক্টিভ অ্যাটেন্ড করতে হবে তাদের জন্য একটা প্ল্যানই করা দরকার এবং সেই একটা প্ল্যান যেন একজন সুপিরিয়রের আন্ডারেই হয়ে থাকে, না হলে অর্গানাইজেশনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এটা থেকে আমরা ইউনিটি অফ কমান্ড আর ইউনিটি অফ ডিরেকশনের মধ্যে কিছু পার্থক্য খুঁজে পাই, সেগুলো একবার দেখে নিই। মিনিং: ইউনিটি অফ কমান্ড বলছে ওয়ান সাবঅর্ডিনেট শুড রিসিভ অর্ডার্স ফ্রম অ্যান্ড শুড বি রেসপন্সিবল টু অনলি ওয়ান সুপেরিয়র। আর ইউনিটি অফ ডিরেকশন বলছে ইচ গ্রুপ অফ অ্যাক্টিভিটি হ্যাভিং সেম অবজেক্টিভ মাস্ট হ্যাভ ওয়ান হেড অ্যান্ড ওয়ান প্ল্যান। এখানে ইউনিটি অফ কমান্ড বলছে একজন সাবঅর্ডিনেট সে সমস্ত কাজকর্ম করবার জন্য যত কমান্ড বা অর্ডার পাবে সেটা যেন একজন অথরিটির থেকেই পেয়ে থাকে, যার কাছেই সে রেসপন্সিবল হবে। আর ইউনিটি অফ ডিরেকশন বলছে একটা গ্রুপ অ্যাক্টিভিটি যাদের অবজেক্টিভটা সেম হবে তাদের সবসময় একটা প্ল্যান থাকা দরকার এবং তাদের সুপিরিয়র একজনই থাকা দরকার। তার থেকে দেখো আমরা একদম থার্ড পয়েন্টে চলে আসতে পারি, ইমপ্লিকেশনসে। ইউনিটি অফ কমান্ড অ্যাফেক্টস অ্যান ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি। যেহেতু এখানে একজন সুপিরিয়রের আন্ডারে একজন সাবঅর্ডিনেট থাকবে তাই এটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির জন্য এফেক্টিভ। কিন্তু ইউনিটি অফ ডাইরেকশানে দেখো বলে দিয়েছে যে সমস্ত গ্রুপগুলোর সেম অবজেক্টিভ থাকবে তাদের সবসময় একজন হেড থাকবে, তাই জন্য ইট অ্যাফেক্টস দ্য এন্টায়ার অর্গানাইজেশন। এটা পুরো অর্গানাইজেশনকেই অ্যাফেক্ট করবে। এম কি? ইট প্রিভেন্ট ডুয়াল সাবঅর্ডিনেশন। ইউনিটি অফ কমান্ড যত থাকবে তত একজন লোক আরেকজন সুপিরিয়রের কাছেই রেসপন্সিবল থাকবে, ফলে একাধিক লোকের কাছে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে না। আর ইউনিটি অফ ডাইরেকশনের এম কি? ইট প্রিভেন্টস ওভারল্যাপিং অফ অ্যাক্টিভিটিস। ইউনিটি অফ ডাইরেকশন বলেছিল যে গ্রুপ অ্যাক্টিভিটি যাদের অবজেক্টিভ সেম থাকবে, তার মানে এমন অনেক গ্রুপ থাকতে পারে যাদের অবজেক্টিভ সেম, কিন্তু যদি ইউনিটি অফ ডাইরেকশন না থাকে তাহলে সেক্ষেত্রে একটা গ্রুপের কাজ আর একটা গ্রুপের কাজের ওপর ওভারল্যাপ হতে পারে। সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য ইউনিটি অফ ডাইরেকশন প্রপার ওয়েতে মেনটেন করা দরকার। নেক্সট, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। এখানে বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন এমপ্লয়িজরা থাকে, বিভিন্ন ওয়ার্কার্সরা থাকে, ম্যানেজমেন্ট থাকে। এবার তাদের নিজেদের অবজেক্টিভের মধ্যে কনফ্লিক্ট হতে পারে। এমন যদি অবজেক্টিভ থাকে যেটা অ্যাটেন্ড করলে একটা অর্গানাইজেশন প্রসপার করতে পারে, কিন্তু সেই সেম অবজেক্টিভের জন্য হয়তো কোনো এমপ্লয়ের পার্সোনাল যে ইন্টারেস্ট থাকবে সেটা টু সাম এক্সটেন্ট কমে যেতে পারে, তাহলে একটা ওয়াইজ ম্যানেজমেন্ট সবসময় সেই অবজেক্টিভই অ্যাটেন্ড করবে যাতে ওভারঅল অর্গানাইজেশন প্রসপার করতে পারে। সেখানে ইন্ডিভিজুয়াল কোনো এমপ্লয়ের যদি কোনো রকম অবজেক্টিভ হ্যাম্পার করেও থাকে সেটাকে ইগনোর করতে হবে। নেক্সট হচ্ছে রেমিউনারেশন অফ এমপ্লয়িজ। মানে একটা প্রতিষ্ঠানে একটা এমপ্লয়িকে যখন অ্যাপয়েন্ট করা হবে বা রিক্রুট করা হবে তখন তাকে রেমিউনারেশন প্রোভাইড করতে হবে, কিন্তু সেই রেমিউনারেশন যাতে ফেয়ার, রিজনেবল আর স্যাটিসফ্যাক্টরি হয় সেটা দেখাই কিন্তু ম্যানেজমেন্টের কাজ। কারণ ফেয়ার রিওয়ার্ড যদি না পায় এমপ্লয়িরা অর্গানাইজেশানে তাহলে তারা কিন্তু প্রপার ওয়েতে কাজ করতে পারবে না। এটা তাদের স্যাটিসফ্যাকশান ইনক্রিজ করবে, যত স্যাটিসফ্যাকশান বাড়বে অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটিও কিন্তু ইনক্রিজ করবে। নেক্সট হচ্ছে সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশন বলতে বোঝায় যখন অর্গানাইজেশনের হেড তার সমস্ত পাওয়ার নিজের হাতেই রেখে দেবে এবং সে সমস্ত জিনিসের ডিসিশন নেবে, সমস্ত জিনিসের ফিডব্যাক তাকে দিতে হবে, সমস্ত অর্ডার সে পাস অন করবে। সেন্ট্রালাইজেশনের ঠিক রিভার্স কনসেপ্ট, মানে এক্ষেত্রে হায়ার অথরিটি তার সমস্ত পাওয়ার আস্তে আস্তে তার লোয়ার লেভেল যারা অফিসার্স রয়েছে তাদের হাতে ছাড়বেন যাতে তারা নিজেদের গ্রুপের কাজ ঠিকঠাক মতন করতে পারেন। তাহলে
সেন্ট্রালাইজেশন আর ডিসেন্ট্রালাইজেশন দুটো পুরোপুরি অপোজিট কনসেপ্ট। একটা অর্গানাইজেশন যত ছোট হবে সেখানে সেন্ট্রালাইজড পাওয়ার তত বেশি থাকার দরকার, কারণ একজন যে টপ বস থাকবেন তার পক্ষে পুরো অর্গানাইজেশনটাকে কন্ট্রোল করা সম্ভব। কিন্তু অর্গানাইজেশন যত বড় হবে তার যত লেয়ার বেশি থাকবে তত সেই কাজ তাকে ডিসেন্ট্রালাইজড করতে হবে, কারণ অর্গানাইজেশনের সাংগঠনিক কাঠামো যত জটিল হবে তত সমস্ত পাওয়ার নিজের কাছে কুক্ষিগত করে রাখলে সেই কাজ করানো কোনোদিন সম্ভব হবে না। কিন্তু একটু যদি খেয়াল করো তাহলেই বুঝতে পারবে রিয়েলিটিতে পারফেক্ট সেন্ট্রালাইজেশন বা পারফেক্ট ডিসেন্ট্রালাইজেশন বলে কোনো কনসেপ্ট কিন্তু হয় না। নেক্সট হচ্ছে স্কেলার চেন। স্কেলার চেন কি বলেছে? এটা বলছে একটা ডায়াগ্রামকে, যে ডায়াগ্রামটা শো করবে একদম টপ থেকে একদম লোয়ার লেভেলে কে কার আন্ডারে আছে তার ফ্লো চার্টকে। স্কেলার চেন যত প্রপার হবে তত প্রত্যেকে সেই অর্গানাইজেশনের যে কাঠামো তার সম্পর্কে একটা আইডিয়া পেতে পারবে। এখানে কি দেখানো হয় যে অর্ডার কিভাবে টপ লেভেল থেকে লোয়ার লেভেলে আসছে, অ্যাট দ্য সেম টাইম ফিডব্যাক গ্রিভেন্সেস কি করে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাচ্ছে। সাধারণভাবে বলা হয় একটা প্রতিষ্ঠান ঠিকঠাক মতন চালানোর জন্য সবসময় স্কেলার চেনটা মেনটেন করা দরকার। কিন্তু কখনো যদি অর্গানাইজেশন এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায়, স্পিডি ফ্লো অফ কমিউনিকেশনের দরকার হয়, তখন অনেক সময় লোয়ার লেভেল ডাইরেক্ট হায়ার লেভেলের কাছে রিপোর্ট করে বা তার সাথে কমিউনিকেট করে। এটাকে আমরা বলে থাকি গ্যাং প্ল্যাঙ্ক। এটা কিন্তু একটা স্পিডি কমিউনিকেশনের জন্য ইম্পর্টেন্ট টুল। নেক্সট হচ্ছে অর্ডার। অর্ডার বলতে আমরা বুঝি সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ মেটেরিয়াল অ্যান্ড প্লেসমেন্ট অফ দ্য পার্সোনেল ইন অ্যান অর্গানাইজেশন। এটা করা হয়ে থাকে প্রপার ইউটিলাইজেশনের জন্য ফিজিক্যাল আর হিউম্যান রিসোর্সের। এটা ইমপ্লাই করবে যে রাইট পারসনকে রাইট জবে অ্যাসাইন করতে হবে এবং তার জন্য রাইট মেটেরিয়াল প্রোভাইড করতে হবে। রাইট প্লেসটাও কিন্তু একই সাথে ইম্পর্টেন্ট। যদি সেটা করা হয় তাহলেই সেক্ষেত্রে কিন্তু অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস সম্ভব। নেক্সট হচ্ছে ইকুইটি। ইকুইটি বলতে বোঝায় ম্যানেজমেন্টের আন্ডারে যতজন এমপ্লয়ি থাকবে প্রত্যেককে সেম ওয়েতে ট্রিট করতে হবে। তাদের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। জাতিগত, বর্ণগত বা সেক্স রিলেটেড যে ক্ষেত্রেই হোক না কেন প্রত্যেককে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে। তাদের রেমিউনারেশনও প্রপার ওয়েতে ডিসাইড করতে হবে। যদি ইকুইটি মেনটেন করা সম্ভব হয় তাহলে সুপিরিয়র আর সাবঅর্ডিনেটের মধ্যে একটা সবসময় ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সৃষ্টি হয়। এই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করে। নেক্সট, স্টেবিলিটি অফ দ্য পার্সোনেল। স্টেবিলিটি অফ পার্সোনেল বলতে খুব সাধারণ ভাষায় আমরা জব সিকিউরিটিকে বুঝি। একজন এমপ্লয়ি প্রতিষ্ঠানে যখন কাজ করবেন তখন তার ক্ষেত্রে সেই সিকিউরিটিটা থাকা দরকার যে সে যদি কিছু ছোটোখাটো ভুল করেও দেয় তাহলেও যাতে তার কোনোভাবেই টার্মিনেশন না হয়। জব সিকিউরিটি যত বেশি থাকবে তত তার প্রোডাক্টিভিটি বাড়বে। শুধু তাই নয়, যদি জব সিকিউরিটি না থাকে এবং খুব ফ্রিকুয়েন্টলি নতুন নতুন রিক্রুটমেন্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে রিক্রুটমেন্ট, সিলেকশন, ট্রেনিং দেওয়ার জন্য আবার এমপ্লয়ীদের আলাদা করে কস্ট প্রোভাইড করতে হয়, যা অর্গানাইজেশনের ওভারঅল কস্টকে বাড়িয়ে দেয়। তাই জন্য জব সিকিউরিটি থাকা এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুজনের জন্যই কিন্তু খুব এসেনশিয়াল। নেক্সট হচ্ছে ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ বলতে বোঝায় ইগারনেসকে। কোনো কাজ করতে বললে যদি সেটা প্রপার ওয়েতে করে দেওয়ার ইগারনেস থাকে তখন আমরা তাকে বলি ইনিশিয়েটিভ। এটা খুব পাওয়ারফুল মোটিভেটার হিউম্যান বিহেভিয়ারের জন্য এবং এটাকে অর্গানাইজেশনের স্ট্রেংথও বলা যায়। প্রত্যেক অর্গানাইজেশনের এমপ্লয়িরা যাতে ইন্সপায়ার্ড হতে পারে তার হায়ার লেভেলের থেকে সেদিকে লক্ষ্য রাখা কিন্তু অর্গানাইজেশনের কাজ। ওয়ার্কার্সরা অবশ্যই এনকারেজ করবে কোনো অর্গানাইজেশনকে সাজেশান এবং ইমপ্রুভমেন্টের জন্য কোনো প্ল্যান প্রোভাইড করে। সেটা যত করতে পারবে তত তাদের পার্টিসিপেশন বাড়বে এবং অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি লেভেল হাই হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এসপ্রিট দি কর্পস। এটা বলতে আমরা বোঝাই ইউনিয়ন, স্ট্রেংথ অ্যান্ড টিম স্পিরিটকে। এই প্রিন্সিপালটা বলছে কোঅপারেশন এবং টিম ওয়ার্ক যত বেশি হবে তত বেশি অর্গানাইজেশন আরও প্রসপার করতে পারবে। ম্যানেজমেন্টকে দেখতে হবে যাতে তারা প্রপার এফর্ট দিতে পারে বিভিন্ন সাবঅর্ডিনেটের ইন্টারেস্টের বা ইউটিলিটির ভেতর, যার মাধ্যমে
সাবঅর্ডিনেটরা তাদের ডিজায়ার্ড অবজেক্টিভ ফুলফিল করবে। ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, কিন্তু সে কখনোই ডিভাইড অ্যান্ড রুলকে সাপোর্ট করবে না। ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে, কিন্তু সেগুলোকে সেটেল ডাউন করা এবং সেগুলোর মধ্যে একটা টিম স্পিরিট বজায় রাখাই হচ্ছে এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের ইম্পর্ট্যান্ট কাজ। এতক্ষণ আমরা দেখেছিলাম দুজন ইম্পর্ট্যান্ট পার্সোনেলের ভিউ পয়েন্ট। এবার আমরা তাদের ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটু কম্পেয়ার করবার চেষ্টা করি। প্রথমে দেখো পার্সপেক্টিভ। হেনরি ফেয়ল টপ লেভেল ম্যানেজমেন্টকে ইমপ্রুভ করবার কথা বলেছিলেন, সেখানে টেলর কিন্তু শপ ফ্লোর লেভেল অফ দ্য ফ্যাক্টরি মানে গ্রাসরুট লেভেলকে ইমপ্রুভ করবার কথা বলেছিলেন। ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ডের ক্ষেত্রে হেনরি ফেয়ল যেখানে ইউনিটি অফ দ্য সুপিরিয়ার বা একজন সুপিরিয়ারের কথা বলেছিলেন, সেখানে টেলর কিন্তু এই ইউনিটি অফ কমান্ডের ওপর বেশি জোর দেওয়ার কথা বলেননি। অ্যাপ্লিকেবিলিটি। হেনরি ফেয়লের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল, কিন্তু টেলরের যে প্রিন্সিপাল রয়েছে সেটা কিছু স্পেশাল সিচুয়েশনেই একমাত্র অ্যাপ্লাই করা যায়। নেক্সট হচ্ছে বেসিস অফ ফরমেশন। হেনরি ফেয়ল নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে এই তার প্রিন্সিপালসগুলো ডেভেলপ করেছিলেন, সেখানে টেলর অবজারভেশন এবং এক্সপেরিমেন্টেশন দুটোকেই কাজে লাগিয়েছিলেন। ফোকাস কিসে করেছিলেন? হেনরি ফেয়ল ইনোভেশন ইমপ্রুভ করতে চেয়েছিলেন ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনকে, কিন্তু টেলর ইমপ্রুভ করতে চেয়েছিলেন প্রোডাক্টিভিটিকে। পার্সোনালিটি। হেনরি ফেয়ল ছিলেন প্র্যাকটিশনার, সেখানে টেলর ছিলেন সায়েন্টিস্ট। এক্সপ্রেশন। জেনারেল থিওরি অফ অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপ করেছিলেন হেনরি ফেয়ল, সেখানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রবক্তা হচ্ছে টেলর। এই গেল তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। এই অবধি তোমাদের সিলেবাসে রয়েছে, যা যা পড়ানো হয়েছে সেখান থেকে এমসিকিউ এলএকিউ সবই কিন্তু বহুবার এসছে। নেক্সট দিন আমরা শুরু করব নতুন কোনো টপিক।